রাতে শোয়ার সময় পিয়াসা আর আশার একাকী হলো, নয়তো সারাদিন পিয়াসা বাহিরে বাহিরে ছিল যাতে আশারের মুখোমুখি না হতে হয় তার জন্যে। আবার আশারও ছাদে ছিল যাতে পিয়াসা রুমে নির্বিঘ্নে থাকতে পারে। ফলশ্রুতিতে কারোরই রুমে থাকা হয়নি, সারাদিন বিশ্রাম নিতে পারেনি কেউই। রাতে খাওয়ার পর পিয়াসা রুমে এসে বাবাকে কল করে। বাবা মা দুজনে কল করেছিল দিনে, কিন্তু কথা বলতে পারেনি পিয়াসা। আনোয়ার চৌধুরী ফোনের ওপাশ থেকে হ্যালো বলতেই পিয়াসার মনে হলো তার মরুর মতো শুষ্ক বুকে যেন জলের দেখা মিলল। ভালোবাসার বৃষ্টি এসে ভরিয়ে দিয়ে গেল পিয়াসার মন প্রাণ। অশান্ত হৃদয়ে প্রশান্তিতে ভরে উঠল। আনোয়ার চৌধুরী নরম গলায় বলল, কেমন আছো মা? পিয়াসার বুক চিরে দুঃখেরা বের হয়ে আসে। চোখের সামনে লাল নীল হয়ে ধরা দেয় এক পশলা যন্ত্রণা। এত মধুর সুরে বাবা যখন ডাকে, পিয়াসার তখন অসহ্য যন্ত্রণা হয়। একটা সময় বাবা বলে ডাকার কি আকুতি ছিল। বাবার সাথে কথা বলার কত আক্ষেপ ছিল, সবকিছু মনে পড়ে যায়। ব্যাকুল হয়ে একটু কাঁদতে চায় পিয়াসা। দুই চোখকে তার ভীষণ বেইমান নিষ্ঠুর মনে হয়। এক ফোঁটা অশ্রু এলে কি এমন ক্ষতি হতো? বরাবরের মতোই শুষ্ক চোখ পিয়াসার। দেখে মনে হয় তার কোনো কষ্ট নেই, দুঃখ নেই, যন্ত্রণা নেই। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে পিয়াসা বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তোমরা কেমন আছো? আমি ভালো আছি মা। তোর মা ভালো নেই। তার ধারণা তার মেয়েকে আমি হাত পা বেঁধে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করেছি। তার দিন শুরু হয় আমাকে নিয়ে রাগারাগি করে, আর দিন শেষ হয় তোর জন্য কাঁদতে কাঁদতে। পিয়াসার সব কষ্ট যেন এক মুহূর্তে বিলীন হয়ে গেল। এই পৃথিবীতে যার একটা সময় কেউই ছিল না, তার জন্য ভাবার মতো দুজন মানুষ আছেন এখন। এর চাইতে খুশির আর কি হতে পারে পিয়াসার জীবনে? পিয়াসা হাসলো। হুট করে মনটা ফুরফুরে হয়ে গেল। হেসে বলল, মাকে বলো আমি ভীষণ ভালো আছি। আমার জন্য একটুও ভাবতে হবে না মাকে। আর আমি আমার মায়ের মেয়ে, আমাকে আঘাত করা এত সহজ হবে না। বলতে হবে না মা, লাউড দেওয়া আছে, তোর মা শুনছে। শারমিন ফোন টেনে নিয়ে বলল, তুই ভালো আছিস তো মা? এরা তোকে কোনো কষ্ট দিচ্ছে না তো? মা এত চিন্তা কেন করছো? আমি নিজেই নিজেকে রক্ষা করতে জানি এখন। আর তার উপর এখন তোমাদের জামাই আছে না, সে থাকতে কেউ আমাকে কিছু বলে রক্ষা পাবে? আমি তো বিন্দাস আছি মা। ইচ্ছে করে পিয়াসা আশারকে তোমাদের জামাই বলে সম্বোধন করে, যাতে করে বাবা মা বুঝতে পারে তাদের সম্পর্ক ভীষণ ভালো আছে। শারমিন বুঝলো তাই। আনোয়ার চৌধুরী মেকি হেসে চোখ ইশারা করে স্ত্রীকে বললেন, দেখলে তো আমি ভুল করিনি। উত্তরে শারমিন মুখ বাঁকিয়ে পিয়াসাকে বলল, বাসায় আসবি না মা? তোকে ছাড়া এই বাড়ি কেমন মৃত্যুপুরী। যাবো মা, আরো কয়েকটা দিন পর যাব। আগে এখানে এদেরকে একটু নাচিয়ে নিই। কাকে নাচাবি? যারা এতদিন রজনী আন্টিকে নাচিয়েছে মা। শারমিন বলল, যা ভালো মনে করিস। মনে রাখিস তোর বাবা মা সবসময় তোর পাশে আছে। কোনো বিপদ হলে সবার আগে বাবা মাকে জানাবি। আমি ওদের শিক্ষা দিয়ে ছাড়বো। পিয়াসা স্বস্তি নিয়ে কথা শেষ করে। আশার রুমে ঢুকে দেখে পিয়াসা ফেসবুক স্ক্রল করছে। তার সাথে তার বউয়ের ফেসবুকের অ্যাড নেই। কি অদ্ভুত ব্যাপার! নিজের ফোন নিয়ে আশারও অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। হুট করেই দেখলো আশার তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। পিয়াসার হাসি পায়। আশারের রিকোয়েস্ট একসেপ্ট না করে আশারের আইডি ভিজিট করে। প্রথম পোস্ট দেখে পিয়াসার কেমন অদ্ভুত অনুভূতি হতে থাকে। আশার গত রাতে ম্যারিড স্ট্যাটাস দিয়ে ফেলেছে। পিয়াস পেছনে ফিরে তাকায় এক নজর। এই মানুষটাকে সে ভালো খারাপ কোনো কাতারেই ফেলতে পারছে না, না পারছে এর সাথে সহজ হতে। পিয়াসা বোকা মেয়ে না। পিয়াসা জানে জীবনে বিয়ে একবারই হয়, তা নিজের ইচ্ছাতে হোক বা বাবা মায়ের খুশির জন্যে। একবার কাগজে স্বাক্ষর করে যাকে স্বামী বলে আল্লাহর কাছে কবুল করে নিয়েছে, তাকে অস্বীকার করা যাবে না এই জীবনে। তাহলে তাকে মেনে নিতে এত দ্বন্দ্ব কেন? সে তো কোনো লুকোচুরি করেনি তার ব্যাপারে। সবার সামনে স্পষ্ট গলায় তাকে বউ বলে প্রায়োরিটি দিতে তার একবারও গলা কাঁপেনি। পিয়াসা নিজের সাথে নিজেই যুদ্ধ করে খানিক সময়। এই মানুষটাকে হাজারো মেয়ে পছন্দ করে। কোচিংয়ে গিয়ে পিয়াসা সেই প্রমাণ পেয়েছে। আশারের ম্যারিড স্ট্যাটাসের কমেন্ট চেক করে পিয়াসা। ঠোঁটের কোণে ফুটে উঠে কেমন বিজয়ীর হাসি। হাজারো মেয়ের কমেন্ট। এই যে এত এত মেয়ের কাছে যে ড্রিম বয়, যে সে কিনা পিয়াসার কাছে এক ফোঁটা ভালোবাসা চায়। পর মুহূর্তে পিয়াসা কুকড়ে যায়। কালো অতীত এসে হানা দেয় পিয়াসার মানসপটে। ভেঙে চুরমার হয়ে যায় পিয়াসা আবারও। এই ক্ষত কখনো মুছবে না, পিয়াসা ভাবতে পারে না। আর ফেসবুক স্ক্রলিংয়ে মন দেয় আবারও। স্ক্রল করতে করতে একটা পোস্ট সামনে আসে পিয়াসার। এক মুহূর্তে পিয়াসার মনে হয় এটাই দরকার তার। পোস্টটা তেমন কিছু না, একটা চাকরির পোস্ট। একটা রেস্টুরেন্টে ওয়েটার লাগবে।
নারী পুরুষ উভয়ই প্রাধান্য পাবে। পিয়াসার মনে হলো মহুয়া বেগমের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য এই কাজের চাইতে পারফেক্ট আর কিছুই হতে পারে না। পিয়াসা রেস্টুরেন্টের ডিটেলস দেখে, লোকেশন দেখে বুঝতে পারে খুব বেশি দূরে হবে না। আর রিকশায় 20 থেকে 25 মিনিট লাগবে হয়তো, তাছাড়া পার্ট টাইমও করতে পারবে। পিয়াসা এক মুহূর্ত ভেবে নেয় সে যদি বিকালের শিফটে জয়েন করে তাহলে যদি ঢাবিতে তার চান্স হয় সেখানে ক্লাস চলাকালীনও করতে পারবে, অথবা ঢাবিতে চান্স না পেলে প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে, সেখানে থেকেও পারবে। পিয়াসা বিছানা থেকে নেমে বারান্দায় যায়। বাবার সাথে কথা বলতে হবে আগে। আনোয়ার চৌধুরী শুয়েছেন, সবেমাত্রই চোখ লেগে এসেছে। সেই মুহূর্তে মেয়ের কল পেয়ে শঙ্কা জাগে তার, কোনো বিপদ হয়নি তো? তড়িঘড়ি করে কল রিসিভ করে হ্যালো বলেন। বাবার হ্যালো শব্দটার মধ্যে পিয়াসা রাজ্যের শঙ্কা অনুভব করতে পারে। মনে মনে বলে, এই জন্যেই তুমি এই পৃথিবীর বেস্ট বাবা। হেসে বলল, বাবা, একটা কথা বলার জন্য তোমায় ডিস্টার্ব করলাম। কি কথা রে মা? আমি যদি কোনো ছোটখাটো জবে ঢুকি, লাইক কোনো রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে, তাহলে কি তুমি খুব বেশি লজ্জা লাগবে তোমার? আনোয়ার চৌধুরী হেসে ফেললেন মেয়ের কথা শুনে। বাবা, কোনো কাজই তো ছোট না। সব পথে থেকে যেই কাজই তুমি করো তাই ভীষণ দামি। এতে আমার ভীষণ গর্ব হবে। এই ভেবে যে আমার মেয়ে এত বিলাসিতার মধ্যে বড় হয়েও সে অহংকারী হয়নি, বরং বিনয়ী হয়েছে। নিজে কিছু করার ট্রাই করেছে। ওয়েটারের কাজ বলে নাক ছিটকায়নি সে। পিয়াসা হেসে বলল, আই লাভ ইউ বাবা, তুমি পৃথিবীর সেরা বাবা। আমি জানতাম তুমি কখনোই আমায় ডিমোটিভেট করবে না। শারমিন উৎসুক হয়ে তাকিয়ে রইল। কল রাখতে আনোয়ার চৌধুরী বললেন, আমার সন্তান অনেক বড় হয়ে গেছে শারমিন। আমার মেয়ে একটা চাকরি করতে চাইছে। কিসের চাকরি? ওয়েটার। শারমিনের মন খারাপ হয়। মেয়ের বাবার মতো সে এত মুক্ত মনা না, তাই মুখ গোমরা করে বলল, ওর বাবা একজন ডাক্তার, মা সহকারী প্রধান শিক্ষক। সেখানে আমার মেয়ে ওয়েটারের কাজ করতে চায়? ওর কিসের অভাব আছে? প্রতি মাসে ওর বিকাশে একটা বিগ অ্যাকাউন্ট তুমি পাঠাও। ওকে তোমার ক্রেডিট কার্ড দিয়ে রাখা হয়েছে, তবু ওকে এই চাকরি করতে হবে? ও কোন বাড়ির মেয়ে, কোন বাড়ির বউ তা ও ভুলে গেল? আনোয়ার চৌধুরী হাসেন, স্ত্রীর হাত ধরে বলেন, শারমিন, তুমি না স্কুলের বাচ্চাদের শেখাও কোনো কাজই ছোট না? সে তোমার মুখে আজ এই কথা কি মানায় বলো? শারমিন অবুজের মতো মাথা নাড়িয়ে বলেন, পুঁথিগত কথায় জীবন চলে না সবসময় চৌধুরী, তুমিও জানো তা। বইয়ে যা মানায় বাস্তবে সবসময় যে তা মানাবে এমন কোনো কথা নেই। আমার মেয়ে, আমার পুতুলের মতো যত্ন করে গড়ে তোলা মেয়ে কি না মানুষের জন্য খাবার নিয়ে ছোটাছুটি করবে? খাবার দিতে দেরি হলে মানুষ তাকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলবে? সে টেবিল পরিষ্কার করবে, প্লেট পরিষ্কার করবে? এসব কখনো আমি দুঃস্বপ্নেও ভাবিনি। শারমিন, অবুঝের মতো কথা বলো না। বরং তোমার তো খুশি হওয়া উচিত এই ভেবে যে আমাদের মেয়ে বিপুল অর্থ সম্পদ বিলাসিতায় বড় হয়েও ননির পুতুল হয়নি। সে তোমার আমার শিক্ষায় বাস্তবিক শিক্ষিত হতে পেরেছে বলেই তার কাছে মনে হয় এই কাজটা আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। অন্য কেউ হলে হয়তো ভাবতো, যার বাবা মায়ের অর্থ সম্পদ আছে, শ্বশুরবাড়ি এত অবস্থা সম্পন্ন প্রভাবশালী, সেখানে সে রানীর হালে থাকবে। আমার মেয়ে নিজের সেই আরাম আয়েশের চিন্তা না করে নিজেকে সাধারণ মানুষের মতো করে ভেবেছে। সে বাবা মায়ের স্বামীর ওপর নির্ভরশীল নয়, সে নিজেকে স্বাবলম্বী করতে চায়। তুমি তোমার ছোট্ট মেয়েটার কনফিডেন্স, তার চিন্তাভাবনার জন্য তোমার আনন্দিত হওয়ার কথা। শারমিন সব বুঝে, তবু মায়ের মন। মেয়ে কষ্ট করবে তা কিছুতেই মানতে চায় না। বিলাসবহুল জীবনে সুযোগ থাকার পরেও মেয়ে পরিশ্রম করবে ভাবলেই মায়ের বুকে ব্যথা শুরু হয়। এই ব্যথা শুধু মায়েরাই জানবে। পিয়াসার সাথে সাথে মেল করে। 20 মিনিট পরে মেলের রিপ্লাই পায়। আগামীকাল বিকাল 4টা থেকে তাকে জয়েন করতে বলা হয়। বাকি আলোচনা সেখানেই হবে। পিয়াসা আনন্দিত মনে শুয়ে পড়ে সকালের অপেক্ষা করে। কখন সে খবরটা খাওয়ার টেবিলে বোমের মতো ব্লাস্ট করবে, আর কখন মহুয়া বেগমের জমিদার বংশের সব অহংকার তার পায়ের নিচে এসে গড়াগড়ি খাবে। সেই অহংকারে পা দিয়ে খণ্ড বিখণ্ড করে পিয়াসা জবে ঢুকবে। তবেই না হবে তার রজনী আন্টির হয়ে বদলা নেওয়া। অনেকক্ষণ ধরেই ঘুমানোর চেষ্টা করছে পিয়াসা, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। বরং ভেতরে কেমন অস্বস্তি লাগছে ওর। সে কি অযথায় আশারকে ভিলেন বানিয়ে রাখছে? আশার খেয়াল করলো পিয়াসা ভীষণ নড়াচড়া করছে, মনে হচ্ছে কোনো অস্বস্তি হচ্ছে ওর। উঠে বসে জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা? পিয়াসার গলায় কাটার মতো একটা ব্যাপার কেমন খচখচ করছিল। তাই মন আর বিবেকের যাতনায় পিষ্ট হওয়া পিয়াসা উপায়ন্তর না পেয়ে উল্টো আশারকে জিজ্ঞাসা করে, একটা কথা জিজ্ঞেস করব?
নির্দ্বিধায়। যেহেতু আপনার সাথে আমার বিয়ে হয়েছে, মানি আর না মানি আপনি এখন আমার স্বামী, আমার কি এখন থেকে যে কোনো ব্যাপারে আপনার পারমিশন নিতে হবে? আশার মুচকি হাসে। না, নিতে হবে না। পিয়াসা ভ্রু কুচকে তাকায়। আশার উঠে গিয়ে জানালা খুলে দেয়। চাঁদের আলো রুমে আসতেই মুহূর্তে পুরো রুম কেমন স্বর্গের মতো মনে হয় পিয়াসার। কেন নিতে হবে না? এটি তো অলিখিত নিয়ম। হ্যাঁ, সৃষ্টিকর্তার প্রদত্ত আদেশ। আই থিঙ্ক তুমি এতটুকু জ্ঞান রাখো, কিন্তু তোমার ভয় পেতে হবে না এই ব্যাপারে। উত্তর তোমার প্রশ্নেই আছে। পিয়াসা বুঝতে না পেরে আশারের দিকে তাকায়। যেখানে আমাকে তোমার স্বামী হিসেবে মানতেই পারো না, সেখানে আমার কাছে অনুমতি চাওয়া ভীষণ সিলমানুষির ব্যাপার। বরং আমাকে অপমানিত করা হবে তখন। একটা সম্পর্কে দুজনের মনের মিল যখন না হয়, তখন এইসব ফর্মালিটি মেনটেন করা সম্পর্কের অপমান। পিয়াসা চুপ করে যায়, কিংবা ফাটা বেলুনের মতো চুপসে যায়। আশার কিছু ভুল বলেনি। পিয়াসা জানে, পিয়াসা বুঝে, কিন্তু মনকে বুঝাতে পারে না। নিজেরই মনই পিয়াসার সবচেয়ে বড় শত্রু এখন। তবুও মিনমিন করে বলল, আমি একটা রেস্টুরেন্টে জব করতে চাইছি। আশার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। পিয়াসা খেয়াল করে আশারের চেহারার একটা সূক্ষ্ম পরিবর্তন দেখা দিয়েছে। তবে কি আশারও ওর বাবার মতো? পিয়াসা ভাবতে পারে না। সে রজনী আন্টির মতো কখনোই হবে না। মন থেকে যদি না আসে, তাহলে জোর করে কখনোই অন্যের সিদ্ধান্ত মেনে নিতে পারবে না পিয়াসা। কোন রেস্টুরেন্ট, কোন পজিশন? পিয়াসা রেস্টুরেন্টের নাম বলল। মুহূর্তে আশার গম্ভীর হয়ে বলল, আমি বেঁচে থাকতে এইসব রেস্টুরেন্টে এই টাইপের জব আমি তোমাকে করতে দেবো না পিয়াসা। পিয়াসা হেসে ওঠে। একটু আগেই না বললেন আপনার অনুমতি নিতে হবে না? এক মুহূর্তে স্বামীর অধিকার জন্মে গেল। না, অধিকার আমার জন্মিও না। অধিকার বোধ কি তা তুমি জানো না হয়তো। তাহলে এখন যা প্রকাশ করছেন তা কি? তোমার নিরাপত্তা। পিয়াসা বুঝতে পারে না, বুঝতে পারার কথাও না। আষাঢ়ের দিকে অবুঝ দৃষ্টিতে তাকিয়ে থাকে পিয়াসা। এক মুহূর্তের জন্য আষাঢ়ের মনে হয়, কি এমন হতো যদি এই মানবীর উপর তার ক্ষুদ্র একটু অধিকার থাকতো? তাহলে এমন তাকিয়ে থাকতে দেখে ছোট্ট করে কপালে একটা চুমু খেয়ে বলতো, এমন করে তাকিও না, কলিজায় লাগে বউ। পিয়াসা জিজ্ঞাসা করলো, কই বললেন না তো? ওই রেস্টুরেন্টে 25% শেয়ার আমার শত্রু রাশেদের। এর চাইতে বেশি বিস্তারিত আশা করছি বলা লাগবে না। পিয়াসা জবাব দেয় না। রাশেদকে পিয়াসা জানে। আশার হাসপাতালে থাকাকালীন সময় আস্তে আস্তে জানতে পেরেছে। পিয়াসা হতাশ হয়ে পড়ে। এমন নয় যে চাকরি না করলেও চলছে না, কিন্তু ওর দরকার মহুয়া বেগমের অহংকার মাটির সাথে মিশিয়ে দেওয়া। আশার জিজ্ঞাসা করলো, ওরা নিশ্চয়ই তোমার মেইলে রিপ্লে করেছে? হ্যাঁ করেছে তো, আগামীকাল যেতে বললো। আশার হেসে ফেলল। আর একটু মাথা খাটালে তুমি বুঝতে পারবে এত রাতে ওরা কেন একটা মেয়ের মেল রিপ্লে করলো। এই দুনিয়ার সব মানুষ আশার না পিয়াসা। পিয়াসার বুক ধরফর করে। আশারের কথার মানেও বুঝতে পেরেছে। হুট করে পিয়াসার মনে পড়ে, ঠিকই তো, অফিসিয়াল কাজে কেন অফিস আওয়ারের বাইরে এত রাতে রিপ্লাই করবে এরা? তোমাকে একটা জিনিস দেখাই, ওয়েট। আশার তার অন্য নামের একটা মেল থেকে ওদের মেল করে জবের জন্য। পিয়াসাকে বলে ওদের নক দিয়ে কিছু একটা জিজ্ঞাসা করতে। পিয়াসা ইতস্তত করে নক দিয়ে জিজ্ঞাসা করে ওদের রেস্টুরেন্টের নিজস্ব কোনো ড্রেস কোড আছে কিনা। 2 মিনিটের মধ্যে পিয়াসাকে রিপ্লাই দেয়, কিন্তু আশার কোনো রিপ্লাই পায় না। আশার হেসে ওঠে। পিয়াসা কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, তারপর থমথমে সুরে বলে, এমন নয় যে চাকরি করতেই হবে, কিন্তু আমি আপনার দাদিকে একটা উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম। ওই অহংকারী মুখটা যাতে লজ্জায় এতটুকু হয়ে যায়, তার জন্য। জমিদার বাড়ির বউ যখন বাইরের মানুষের জন্য খাবার সার্ভ করবে, ব্যাপারটা তার কেমন লাগবে তা দেখতে চেয়েছিলাম। আজীবন অহংকার তাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে রেখেছিল, তা মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু আপনি আমায় ভুল ভাববেন না, আমি কখনো আপনার অমতে কিছু করব না। আপনাকে নিয়ে আমার মনে একটু একটু সমস্যা থাকতে পারে, কিন্তু তার জন্য আপনাকে অসম্মান করার মতো চিন্তা ভাবনা আমার নেই। কিন্তু আপনার মনে হয় না আপনার দাদির একটা শিক্ষা হওয়া ভীষণ দরকার? আশার হেসে বলল, ওকে, সেক্ষেত্রে আমি তোমাকে একটা রেস্টুরেন্টে জব পাইয়ে দিতে পারি। ওয়েটার পোস্টে? আশারের বলতে ইচ্ছা করলো না ওয়েটার না, মালিক পোস্টে, কিন্তু বলতে পারলো না। পিয়াসা যদি জানতে পারে ওটার 70% শেয়ার আশারের, তাহলে হয়তো ওখানে জব করতে চাইবে না। কিন্তু পিয়াসার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এর চাইতে বেস্ট অপশন আর দ্বিতীয় কিছু নেই। সর্বক্ষণ আশার চোখে চোখে রাখতে পারবে। আশার মাথা নাড়িয়ে বলল, শুধু ওইটার কেন, ক্যাশ সেকশনও বুঝতে পারবে। পিয়াসা মাথা নাড়িয়ে বলল, আপনি বুঝতে পারছেন না কেন? ওরকম কাজ হলে আপনার দাদি যতটা রাগবে, অন্য পোস্টে কি হবে নাকি? অগত্যা আশার মাথা নাড়িয়ে বলল, যে হুকুম মহারানী। পিয়াসা হেসে ফেলে। হাসতে হাসতে পিয়াসার মনে প্রশ্ন জাগে, আশার কিভাবে তার জবের ব্যবস্থা করছে। হাসি বন্ধ হয়ে গেল মুহূর্তে। আপনি কিভাবে আমার জবের কনফার্মেশন দিচ্ছেন?
আশার আমতা আমতা করে বলল, না মানে আসলে আমার একটা কলেজ ফ্রেন্ডের রেস্টুরেন্ট, ও বলেছিল আর কি যে পোস্ট খালি আছে, তাই বলছি। আমার একটা শর্ত আছে। কি শর্ত? বাইরে কাউকে আপনি জানাতে পারবেন না যে আমি আপনার ওয়াইফ। আশার হাসে, মাথা নাড়ায়, জানানোর প্রশ্ন আসে না। যেখানে রেস্টুরেন্টের আরেক পার্টনার আর আশারের বাবা মা ছাড়া কেউ জানে না। ওই রেস্টুরেন্টের মালিক সেখানে সে কাকে বলতে যাবে? রেস্টুরেন্টের অন্যান্য সব স্টাফরা জানে সে ওখানে রেগুলার কাস্টমার। মালিকের সাথে ওর ভীষণ ভালো সম্পর্ক আছে, এইটুকুই। সকালে নাস্তার টেবিলে পিয়াসা আশারের সাথে এলো। পাশাপাশি 2 চেয়ারে বসে পিয়াসা মহুয়া বেগমের দিকে তাকায়। আশার মুচকি হেসে পিয়াসাকে সাহস দেয়। একে একে সবাই এসেছে। রজনী আর নার্গিস দ্রুত সবাইকে খাবার দিচ্ছে। আজকের মেনু ল্যাটকা খিচুড়ি আর গরুর মাংস। খিচুড়ির সুগন্ধে পিয়াসার খিদে আরো বেড়ে গেল। পিয়াসা রজনীকে উদ্দেশ্য করে বলল, আন্টি আমার একটা জব হয়েছে, আজকেই জয়েনিং। ডাইনিং টেবিলে পিনপতন নীরবতা নেমে এলো। মহুয়া বেগমের গলায় খাবার আটকে গেল। রজনী দ্রুত পানি এগিয়ে দিলেন। পিয়াসার হাসি পেল। কি চাকরি করছে এটা জানলে তো বুড়ি স্ট্রোক করবে। মহুয়া বেগম নিজেকে সামলে নিয়ে সিরাজুল ইসলামের দিকে তাকিয়ে বললেন, ওর চাকরি হয়েছে মানে? কি বলছে ও? এই বাড়ির বউয়েরা কবে থেকে বাহিরের পুরুষের সাথে কাজ করা শুরু করলো? সিরাজুল ইসলামের মনে হচ্ছে তিনি মাইন কাচিপায় ফেসে গেছেন। না পারবেন মায়ের হয়ে কথা বলতে, না পারবেন পিয়াসার বিরুদ্ধে কিছু বলতে। রজনী জিজ্ঞাসা করল, কিসের চাকরি? একটা রেস্টুরেন্টের ওয়েটার। মহুয়া বেগম এবার সত্যিই চমকান। এক মুহূর্তের জন্য তার মনে হলো তিনি ভুল শুনেছেন। ক্রুদ্ধ স্বরে বললেন, এটা একটা ভদ্র বাড়ি, এখানে বউয়েরা বাহিরের পুরুষের সাথে চাকরি করবে তা কখনোই হবে না। আশার গলা খাকারি দিয়ে বলল, আমার বউ দাদি, আমি ওকে পারমিশন দিয়েছি। এখানে আপনার মতামত জানতে চাইনি। মহুয়া বেগম সিরাজুল ইসলামের দিকে তাকান। সিরাজুল ইসলাম কোনো কথা না বলে মাথা নিচু করে নাস্তা করতে থাকেন। মিনি ফোড়ন কেটে বলল, বাড়িতে কাজ করতে পারে না, রাস্তায় কাজ করতে চাইতে চায়। পিয়াসা হেসে বলল, আমি না হয় রাস্তায় গিয়ে কাজ করলাম, বাড়ির কাজটা তুমি আর তোমার গুণধর বোন, 2 বোন মিলে করে নাও। শিরিন মিনিকে চোখ রাঙায়। এই মেয়ের সাথে কোনোভাবে লাগতে যাওয়া উচিত নয়। মহুয়া বেগম অসহায়ের মতো বসে রইলেন নাস্তা না করে। তিনি এই মেয়ের ডানা ভেঙে এদের মা মেয়েকে শিক্ষা দেবেন ভেবে ওকে এই বাড়ির বউ করেছেন, অথচ সেই মেয়ে কিনা তাকে গোনাই ধরে না। কলিং বেল বেজে ওঠার শব্দে মহুয়া বেগমের ভাবনার জাল কাটল। কেউ এসেছে বোধহয়। ঝুনি গিয়ে দরজা খুলে দেখে বৈশাখী আর বর্ষা এসেছে। বৈশাখীর মুখটা থমথমে ভীষণ। রজনী মেয়েদের দেখে এগিয়ে এলো। বিশেষ করে বৈশাখীকে দেখে। মেয়েটা কনসিভ করেছে। গতকাল বিকালে তিনি জানিয়েছেন আশার আর পিয়াসার বিয়ে হয়েছে। নিষ্ফল আক্রোশে বৈশাখীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ফেটে যাচ্ছে যেন। রাত থেকে অপেক্ষায় ছিল কখন সকাল হবে, কখন বাবার বাড়ি আসবে। সকাল হতে নাস্তা না করে চলে এসেছে বোনকে সাথে নিয়ে। রজনী 2 মেয়েকে খেতে দিলেন। বৈশাখী খাওয়া বন্ধ করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল পিয়াসার দিকে। পিয়াসা কিছুটা অস্বস্তি হয় এমন করে তাকিয়ে থাকায়। তার কিছুক্ষণ পর জিজ্ঞাসা করল, আপু কিছু বলবেন? বৈশাখী থমথমে সুরে বলল, তোমার বাবার নাম কি পিয়াসা? পিয়াসা চমকে তাকায় বৈশাখীর দিকে। বৈশাখীর 2 চোখে আগুনের গোলা যেন। পিয়াসা বুঝতে পারে ঝড় উঠবে এখন বড়সড়। আফসোস, তার এই ঝড়ে তাকে আবারও একবার ছিন্ন ভিন্ন হতে হবে বিনা দোষে। বুকের ভেতর কম্পন টের পায় পিয়াসা। বৈশাখীকে দেখে মহুয়া বেগমের কিছুটা স্বস্তি হয়। এই বাড়িতে একমাত্র এই নাতনিটাই তার মনের মতো হয়েছে। জমিদার বংশের ভাবসাব সবই পেয়েছে তার এই নাতনি। আশার বোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বৈশাখী শান্ত সুরে বলল, বিয়ে করে নিলি, আমাকে আর আমার হাজবেন্ডকে একবার জানানোর প্রয়োজনও মনে করলি না? নাকি সাদা বউয়ের চামড়া দেখে হুঁশ হারিয়ে ফেলেছিস? আষাঢ়ের কপালের রগ দপদপ করছে। পিয়াসা বাম হাত দিয়ে আষাঢ়ের উরুতে আলতো চাপ প্রয়োগ করে। প্রেগন্যান্সির সময়টাতে মেয়েদের হরমোনাল অনেক পরিবর্তন আসে, তাই বৈশাখীর ব্যবহার পিয়াসাকে কষ্ট দিলেও পিয়াসা চায় না বৈশাখী কষ্ট পাক। তার জন্যে বৈশাখীর কেমন অসহ্য লাগছে পিয়াসাকে। এই মেয়েটা আসার পর থেকে মা একেবারে বদলে গেছে, যেন পিয়াসাই তার মেয়ে। সারাক্ষণ পিয়াসা পিয়াসা করত, এখন তো ছেলের বউ করে ফেলেছে। রজনী শান্ত সুরে বলল, নাস্তা খেতে বসেছিস, এখন চুপচাপ খেয়ে নে। পিয়াসাকে বের হতে হবে, আশারকেও বের হতে হবে। ও কোথায় বের হবে? মহুয়া বেগম কটাক্ষ করে বলেন, তোর মা খুঁজে এই বাড়ির জন্য বাঁধি আনছে, সেই বাঁধি এখন মাদিগিরি করবে হোটেলে গিয়ে। আশার থমকে বলল, মুখ সামলে কথা বলো দাদি। পিয়াসার নামে আর একটা বাজে কথা বললে কেউ আমার সাথে খারাপ আর কেউ হবে না, মনে রেখো। বৈশাখী হেসে বলল,
বাজে কথা? ওর নামে বাজে কথা তো এখন আমি শুরুই করিনি। ওর বাবা মায়ের কেচ্ছা যদি শুরু করি, মুখ লুকানোর জায়গা পাবি না। আপা বাড়াবাড়ি করিস না। বাড়াবাড়ি করলে কি করবি তুই? আমাকে মারবি নাকি ভেবেছিস আমাকে ধমকালে আমাকেও দাদির মতো ভয় পাবি? মা আপাকে নিষেধ করো আজে বাজে কথা না বলতে। বৈশাখী আয়েশ করে এক লোকমা খিচুড়ি মুখে দেয়। মায়ের হাতের রান্না যেন অমৃত। প্রেগন্যান্সির বাকি সময় এখানে থাকবে বলে এসেছে বৈশাখী। আষাঢ়ের কথা শুনে বলল, সে আজে বাজে কথা। ওর মার যে চরিত্রহীনা মহিলা সেটা কে না জানে? হ্যাঁ, ওর শারমিন আন্টির মেয়ে না, ওকে ওনারা দত্তক নিয়েছেন। ওর মা আমার শ্বশুর বাড়ির দিকে একজন আত্মীয়র সাথে পালিয়ে এসেছে ওকে রেখে। ও একেবারে নিম্ন পরিবারের মেয়ে, কোনোভাবেই আমাদের পরিবারের বউ হওয়ার যোগ্যতা ওর নেই। আমি অবাক হচ্ছি এই ভেবে যে দাদি আর তুই কিভাবে এই মেয়েকে বাড়ির বউ বানাতে চাইলি। মহুয়া বেগমের মাথায় বাজ পড়ল যেন। রজনী, সিরাজুল ইসলাম, আসাদ ছাড়া উপস্থিত সবাই হতভম্ব হলো এমন খবর শুনে। পিয়াসা হাসি মুখে তাকিয়ে আছে বৈশাখীর দিকে। বুকের ভেতর রক্তাক্ত হয়ে গেলেও এক্সপ্রেশন চেঞ্জ হয়নি মুখের। এই জন্যই তো এর চিন্তা ভাবনা এত নিচু স্তরের। রেস্টুরেন্টের ওয়েটার হওয়ার শখ তো এমনি এমনি আসেনি। ওর রক্ত তো আমাদের মতো খানদানি পরিবারের নয়। ওর দেহে বইছে থার্ড ক্লাস পরিবারের রক্ত। যেমন ফ্যামিলি থেকে উঠে এসেছে তেমনই তো স্বপ্ন হবে। শিরিন সুযোগ পেয়ে বলে ফেলল। আষাঢ়ের মাথায় আগুন জ্বলে উঠেছে যেন। আচমকা উঠে দাঁড়িয়ে টেবিলের উপর থাকা সবকিছু ছুঁড়ে ফেলে দিল, সেই সাথে বৈশাখীর সামনে থাকা খাবারের প্লেটও। বৈশাখী সবেমাত্র এক লোকমা খেয়েছে। পিয়াসা আষাঢ়ের হাত ধরে বলল, প্লিজ শান্ত হন, আপনি এমন রিয়াক্ট কেন করছেন? আষাঢ় পিয়াসার হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে বলল, চুপ, একদম চুপ। তুমি সামনের মতো সব হাসি মুখে সহ্য করতে পারো, আমি আমার বউয়ের এক ফোঁটা অপমান সহ্য করব না। আর আপা শোন, পিয়াসার এসব কথা বাবা মা আমি তিনজনে জানি সেই প্রথম দিন থেকেই। আর তখন থেকে আমি পিয়াসাকে ভালোবাসি। শিরিন বলল, এই দুনিয়ার সাদা চামড়ার পাগল। এই জন্যই তো আমার মেয়েদের পছন্দ না করে ওই বেজন্মা মেয়ের পছন্দ হয়েছে। আষাঢ়ের মাথায় রক্ত জমে গেছে। শিরিনের দিকে এগিয়ে যাওয়ার আগে পিয়াসা আষাঢ়কে শক্ত করে জড়িয়ে ধরে বলে, না প্লিজ, আমার জন্য আপনি এমন অশান্তি করবেন না। ওনাদের কথায় আমি যতটা কষ্ট পেয়েছি, আমার জন্য আপনি তাদের কষ্ট দিলে আমি তার চেয়েও বেশি কষ্ট পাবো। পিয়াসার উষ্ণতা পেতে আষাঢ় কেমন চমকে ওঠে। আষাঢ় এতটুকু কাছাকাছি পাবে পিয়াসাকে কখনো ভাবেনি। রজনী থমথমে সুরে বৈশাখীকে বলল, ওর বর্তমান বাবা মা যারা, তারাই ওর আসল বাবা মা। শুধু জন্ম দিলে বাবা মা হওয়া যায় না। তাছাড়া ওদের অন্যায়ের জন্য পিয়াসাকে কেন সাফার করবে? তুই একজন শিক্ষিত মানুষ হয়ে এমন অশিক্ষিতের মতো কথা বলছিস কিভাবে? মা, আমি তোমাদের মতো অন্ধ না। শিক্ষিত হওয়ার আগে আমি একজন খানদানি পরিবারের মেয়ে। আমার রুচি ওর মতো নিম্নমানের নয়। তুমি কিভাবে পারলে জেনে শুনে এই মেয়েকে বাড়ির বউ বানাতে? তোমার একবারও মনে হয়নি এই মেয়ে তো আমাদের বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না? পিয়াসা হেসে বলল, কি আর করার বড় আপা, তোমাদের খানদানি বংশের কপাল খারাপ। তা না হলে কেমন করে আমার মতো একটা মেয়ে এই বাড়ির বউ হয়ে গেল? এই শোকে তোমরা দাদি, নাতনি, ফুপু, ফুপাতো বোন সবাই মিলে না হয় শোক পালন করে 2 দিন উপোস করো, অথবা সবাইকে গলাগলি করে কান্না করো। আষাঢ়ের হাত ধরে পিয়াসা উপরে চলে গেল, আষাঢ়কে আর কিছু বলার সুযোগ না দিয়ে। বৈশাখী মুখ গোমরা করে নিজের রুমের দরজা বন্ধ করে। রজনী বৈশাখীর জন্য খাবার নিয়ে কয়েকবার দরজায় নক করে। বৈশাখী দরজা খুলল না। কিছুতেই আজকে এসে খাবার খাবে না। মাকে কিভাবে নিজের দলে নিয়ে আসতে হয় বৈশাখী জানে। প্রেগনেন্ট মেয়ে না খেয়ে দরজা বন্ধ করে বসে থাকবে এটা কোনো মা মেনে নিবে না। বৈশাখী এখানে দীর্ঘদিন থাকার জন্য এসেছে। এই বংশমর্যাদাহীন মেয়েকে এখানে সে টিকতে দিবে না। একটা অভিজাত পরিবারের জন্য এই মেয়ে কখনোই মানানসই না। তাছাড়া বৈশাখী মনে প্রাণে চেয়েছিল তার খালাতো ননদ সিমরিনের সাথে ভাইয়ের বিয়ে দিবে। মেয়েটা বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা মা মেয়ে তিনজনই আমেরিকায় সেটেল। বিপুল অর্থ সম্পদের মালিক মেয়ের বাবা। আমেরিকায় ওদের দোকানপাট আছে। সবচেয়ে বড় কথা, বৈশাখীর স্বামীর কাছে বেশ বড় একটা অ্যামাউন্ট ধার পাবেন মেয়ের বাবা। আষাঢ়ের সাথে বিয়ে হলে সেই টাকাটা মৌকুফ হয়ে যাবে। হিসেব করলে সিমরিনরা কখনোই ওদের সাথে আত্মীয়তা করবে না। কিন্তু সিমরিনের একটা অতীত রয়েছে, আর তাই তারা অমত করবে না। বৈশাখীর হাজবেন্ড সোহাগ এই বুদ্ধিটা দিয়েছে বৈশাখীকে। সে একবার নাকি তার খালার কানে বাড়ি দিয়েছে এই ব্যাপারে। তারা নাকি গ্রিন সিগন্যাল দিয়েছে। বৈশাখী তার স্বামীর পরামর্শ মেনে নিয়েছে। সে চায় তার স্বামীর বিশাল দেনা দেওয়া থেকে মুক্তি পায়, যাতে
20 লক্ষ টাকা দেওয়ার চাইতে আশারের সাথে সিমরিনের বিয়ে দেওয়া সহজ। রজনী দরজা ধাক্কা দিতে দিতে ক্লান্ত হয়ে সিরাজুল ইসলামকে ডাকলেন। একে একে বাড়ির প্রায় সব সদস্য এসে হাজির হলো। বৈশাখী দরজা খুলল না। ভেতর থেকে বৈশাখী বলল, আশার আজকে আমার সাথে যে এই বেয়াদবি করেছে, ও আর ওর বউ এসে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি দরজা খুলব না। ও আমার সামনে থেকে খাবার ছুঁড়ে ফেলে দিয়েছে। বিয়ে করেছে 2 দিন হয়েছে, এখনই এত বেয়াদব হয়েছে ও। ওই মেয়ে পাল্লায় পড়ে যখন এতটা অধপতন হয়েছে ওদের এসে ক্ষমা চাইতেই হবে আমার কাছে। রজনী দরজার সামনে হাত পা ছড়িয়ে বসে পড়ল। শিরিন আর নীরা মুখ টিপে হাসছে। খেলা ভীষণ জমে উঠেছে। এবার বৈশাখী পারবে ওই মেয়েকে শায়েস্তা করে এই বাড়ি ছাড়া করতে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।